নির্বাচন ঘিরে বিএনপি জামায়াত বাহাস অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার মন্তব্য ফখরুলের ভোটের পরিবেশ নিয়ে শঙ্কিত ডক্টর শফিকুর। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আমরা এবার মনে করি এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না, হতে দেওয়া উচিত না। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে। মনোনয়ন ফিরে পাওয়ার লড়াইয়ে আজও ইসিতে প্রার্থীদের ভিড়, তৃতীয় দিনে জামায়াত জাপা সহ বেশ কয়েকজনের আপিল নামঞ্জুর। সংস্কারের নামে সরকার যা করেছে তার প্রায় সবই লক্ষ্যভ্রষ্ট মন্তব্য টিআইবির, আমলাতন্ত্রের কাছে সরকারের অসহায় আত্মসমর্পণ। কারফিউ দিয়ে জুলাই আন্দোলন দমাতে চেয়েছিলেন সালমান আনিসুল, 5 অভিযোগে বিচার শুরু, হাদির হত্যায় চার্জশিটে সময় বেঁধে দিল ট্রাইব্যুনাল। যথেচ্ছ ব্যবহারের কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক, কঠিন মনে হচ্ছে নিরাময়, দায়ী সব পক্ষ মত বিশেষজ্ঞদের। ইরান আলোচনা চায় বললেন ট্রাম্প, নিষেধাজ্ঞার সতর্ক বার্তা ইইউর। তেহরানে নিহতদের স্মরণে 3 দিনের শোক, এখনো বন্ধ ইন্টারনেট সেবা। এবং বিপিএলে সিলেট টাইটান্সের বিপক্ষে টসের ব্যাট করছে রংপুর রাইডার্স, সন্ধ্যায় ঢাকার মুখোমুখি হবে রাজশাহী। আমন্ত্রণ নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আলোচনা করে পানির হিস্সা আদায় করবে বিএনপি। একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সঙ্গে যে পারস্পরিক সম্মান, এসব কিছু মাথায় রেখেই তার দল দাবি আদায় করবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আমাদের যে কমিটমেন্ট আছে, আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করব। নির্বাচন ঘিরে জনগণকে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমার রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি বলেন, সংস্কার ও অবকাঠামো উন্নয়নে বেগম খালেদা জিয়া ছিলেন অগ্রগামী। দেশকে এগিয়ে নিতে শুধু রাষ্ট্র কাঠামো সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোরও সংস্কার করতে হবে বলে মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার সৈনিক হয়ে আগামী দিনে যতদিন বেঁচে থাকবো সেই কাজগুলো করতে পারে সেই আশা ব্যক্ত করে মানবিক যে চিন্তাধারা, সেটা নিয়ে আমরা দেশ গড়ার পরিকল্পনা করব। অবশ্যই রাষ্ট্র সংস্কারের যা যা আছে সেটা তো হবেই, কিন্তু আমরা চিন্তা চেতনা করব। দেশে এখনো সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হয়নি, আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে, এমনটি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান সহ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এমনটি জানান তিনি বলেন, নির্বাচনী প্রচারে দেশের নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশের সাথে জামায়াত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, তবে জনগণ যে দলকেই সরকার গঠনের সুযোগ দিক, আগামী 5 বছর সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বানও জানান ডক্টর শফিকুর রহমান। 2-1 দিনের মধ্যে 11 দলের আসন সমঝোতা স্পষ্ট করা হবে বলেও জানান তিনি। শুধু আমাদের দাবি চাহিদা নির্বাচনটা সুষ্ঠু হোক, ভোটাররা নির্বিঘ্নে গিয়ে তার ভোটটা সে নিজেই দিক, ভোট দেওয়ার পরে তার ভোটের রিফ্লেকশনটা ফলাফলে উঠে আসুক। এই প্রক্রিয়ায় যদি জামাতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পায় তার সঙ্গীদেরকে নিয়ে, আমরা দেশবাসীর প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকব। এবার জেডএসআরএম নির্বাচনের পথে।
দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আপিলে প্রার্থীতা ফিরে পেলেন না চট্টগ্রাম 9 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী AK-M ফজলুল হক। দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এদিন সুনামগঞ্জ 5 আসনে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলম সহ আরও বেশ কয়েকজনের আপিল নামঞ্জুর হয়েছে। প্রার্থিতা বাতিল হয় ইসির বিরুদ্ধে অভিযোগও করেছেন প্রার্থীরা। প্রার্থিতা প্রত্যাহার করেছেন চট্টগ্রাম 5 আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়, চলবে বিকেল 5টা পর্যন্ত। মোট 645টি আপিলের নিষ্পত্তি হবে 18 জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। আমরা চেষ্টা করেছিলাম রিটার্নিং অফিসারের কাছে বাছাইয়ের দিন 10ম ব্যক্তিকে হাজিরও করেছিলাম, কিন্তু তারা আমলে নেননি। এটা আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। নির্বাচন কমিশন আমার তা গ্রহণ করে আমাদেরকে গাজীপুর 1-2 আসন নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন। ওনারা দেখছেন বলে এমন মনে হচ্ছে না। ওনারা তো খালি বলেছেন স্টেটমেন্ট জানান ঋণ বিবরণী। আমি কিন্তু ঋণ বিবরণী নিয়ে আসলাম, ওনারা দেন নাই ঋণ বিবরণী। যদি আমি এর আগে আমি ক্লোজ করেছিলাম নাম বুঝতে 10 জনের স্বাক্ষরের 9 জন ঠিক আছে, একজন স্বীকার বলে করেছি, সেটা আমি প্রুভ করেছি, সে আমাকে স্বাক্ষর দিয়েছে, সেটা প্রমাণ দিয়েছি, আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি। অ্যাপিলেও তারা যেহেতু CLN নাই সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু আমার জানা মতে এই শুধু অ্যাপ্লাই করে বিএনপির অনেক প্রার্থীকে তারা বৈধতা দিছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আরো তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা। রোজা, আমাদেরকে জানাবেন এখন পর্যন্ত কতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে? আমি এখন আছি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এবং আজ সকাল 10টা থেকে শুরু হয় এই শুনানিতে দুপুর 12টা পর্যন্ত একটি পর্ব শেষ হয়েছে এবং দুপুর 2টা থেকে এখন আবার নতুন করে শুনানি শুরু হয়েছে। দুপুর পর্যন্ত আমি বলতে পারবো যে 36 জনের শুনানি সম্পন্ন হয়েছে, যার মধ্যে 19 জনের আপিল মঞ্জুর করেছে এবং 13 জনের প্রার্থিতা বাতিল করেছে। এবং তার মধ্যে আরেকটি বিষয় জানিয়ে যে এর মধ্যে অনুপস্থিত ছিলেন একজন, যিনি সকাল থেকে অনুপস্থিত, এখন পর্যন্ত উনি হাজির হননি, এবং তার পাশাপাশি প্রত্যাহার করেছেন একজন এবং অপেক্ষমান রয়েছে আরও দুজন প্রার্থী, যাদের বিষয়ে আরও একদিন সময় বাড়িয়ে দিয়েছে। তারা আগামীকাল বা তার পরের মধ্যে তাদের সময় ধরে দিয়েছে, যার মধ্যে তারা আবার তাদের মামলার জন্য তাদের যে কাগজপত্র সেগুলো নিয়ে এসে তারা হাজির হতে পারবেন এবং এরপর তাদের প্রার্থিতা নিয়ে জানানো হবে বিস্তারিত। এবং আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, আজকে অনেক প্রার্থীরাই যারা প্রার্থিতা ফিরে পেয়েছে তারা যেমন সকল কাছে শুভকামনা চেয়েছেন, তারপরেও তাদের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটি সন্দেহ রয়ে গেছে। এবং তার পাশাপাশি অনেক প্রার্থীরা যারা প্রার্থিতা ফিরে পাননি তারা অনেকে অভিযোগ করছেন যে তাদের বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র করা হয়েছে অ্যান্টি পার্টি থেকে। এবং আরেকটি বিষয় বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই এবং আরেকজনের প্রার্থিতা দ্বৈত নাগরিকত্বের জন্য বাতিল হয়েছে, এরকম অনেক প্রার্থী আছে। এবং আরেকটি বলতে চাই, কিশোরগঞ্জ 5 থেকে 2 জন প্রার্থী দাঁড়িয়েছেন যারা একে অপরকে কিছুটা দোষারোপ করেছেন। যেমন একজন বলেছেন যে তাকে আসলে এখানে মবতন্ত্রের জন্য রিটার্নিং কর্মকর্তারা সঠিকভাবে সিদ্ধান্ত নেননি, এবং অনেকে বলছেন যে রিটার্নিং কর্মকর্তারা তাদের পিছনে এর আগের নির্বাচনে তারা যে ভুল ত্রুটি করেছিলেন সেগুলো ঢাকার জন্য তারা বর্তমানে অনেক দলকে তারা এরকম সেবা দিয়ে যাচ্ছেন, যার কারণে এতগুলো আপিল এসেছে। এবং আমরা আরও কিছুক্ষণ পর আরও বিস্তারিত জানবো। আজ বিকেল 5টা পর্যন্ত এই শুনানি চলবে। এই ছিল আজকে আমার কাছে এখন পর্যন্ত আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রোজা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার যা করেছে প্রায় সকল ক্ষেত্রেই তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, এমন পর্যবেক্ষণের কথা জানিয়ে গবেষণা সংস্থা টিআইবি বলছে আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে সরকার। সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কারের জন্য সরকার যে 11টি সংস্কার কমিশন গঠন করেছিল তাদের অনেক সুপারিশ অধ্যাদেশ প্রণয়নের ক্ষেত্রে অগ্রাহ্য করা হয়েছে। পরবর্তী সরকার জুলাই সনদ কিভাবে লঙ্ঘন করতে পারে, বর্তমান
বর্তমান সরকার সে পথ দেখিয়ে দিয়েছে। গণভোটের সিদ্ধান্ত ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নের কোনো কর্মকৌশল প্রণয়ন হয়নি। দুর্নীতি দমন কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের সংস্কার পরিপন্থী অনেক বিষয় রয়েছে। জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে পরবর্তী সরকারগুলোর জন্য। কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে কিভাবে সেটাকে তারা উল্লঙ্ঘন করতে পারবে। সর্বোপরি অন্তর্বর্তী সরকারের সরকার সংস্কারের নামে যতটুকু করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অপারেশনালি কোন কাগজটাতে সাইন করবে, কোন সিদ্ধান্তটা স্বাক্ষর দেবে, এটা কিন্তু ওই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ আলটিমেটলি ডিসাইড করে না। অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিগুলো আছে বা মহল আছে, তারা সিদ্ধান্ত করে যে কোন কমাটা রাখা যাবে, কোন দাড়িটা রাখা যাবে না। কারফিউ দিয়ে জুলাই আন্দোলন দমাতে চেয়েছিলেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। প্রসিকিউশনের দাখিল করা অডিওতে মিলেছে তার প্রমাণ। হত্যার পরিকল্পনা, উস্কানি ও প্রচারণা সহ 5টি অভিযোগ নিয়ে আলোচিত সমালোচিত শেখ হাসিনা সরকারের 2 শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল। 10 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য, সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক বিচার। একই সঙ্গে লক্ষ্মীপুরে জুলাই আগস্টের মামলায় আওয়ামী লীগ নেতার জামিনকে ঘিরে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা। জুলাই আন্দোলনের শেষের দিকে রাজধানীতে দমন-পীড়ন বৃদ্ধি করে শেখ হাসিনা সরকার। কারফিউ দিয়ে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাদের কথোপকথনের অডিও রেকর্ড ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া? Not really, because she's upset. She's talking on the phone to everybody. দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুজনের বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে হত্যার পরিকল্পনা, উস্কানি ও প্ররোচনা সহ 5টি অভিযোগ আনা হয়। চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 10 ফেব্রুয়ারি। কারফিউ হত্যা জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন। ফোনালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও 22শে জুলাই, 28শে জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করেন সালমান ও আনিসুল। তাদের আইনজীবীর দাবি, টেলিফোন কথোপকথনগুলো এআই জেনারেটেড। আমরা ডিসচার্জ চেয়েছিলাম যে এলিগেশন করে আনা হয়েছে, ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন না এবং টেলিফোন কনভারসেশন যেটা এখানে রেফার করা হয়েছে, ওনারা বলেছেন যে ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। এটা যে কনভারসেশনটা তৈরি করা হয়েছে ওটা ওনারা চ্যালেঞ্জ করেন যে এটা অন্যভাবে তৈরি করা হয়েছে, হয়তো এআই জেনারেটেড। এদিকে লক্ষ্মীপুরে জুলাই আগস্টের মামলায় আসামি আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে জামিন দেয়ায় হাইকোর্টের মাজার গেটের সামনে বিক্ষোভ হয়েছে। তবে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, শারীরিক অসুস্থতা বিবেচনায় শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে হুমায়ুনকে। যে অনারেবল ট্রাইব্যুনাল বেশ কিছু শর্ত দিয়েছেন। শর্ত হচ্ছে যে এনি ম্যানার ইনভেস্টিগেশনকে বাধাগ্রস্ত করা যাবে না, প্রভাবিত করা যাবে না, কোনো আসামির সাথে যোগাযোগ করা যাবে না, পাসপোর্ট জমা দিতে হবে এবং সার্বক্ষণিক আয়োর নজরদারিতে থাকবেন। যে বাসায় থাকবেন সেই বাসার ঠিকানা ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তার ঠিকানা দিতে হবে। এর ব্যত্যয় যদি ঘটে ট্রাইব্যুনালের অর্ডার লাগবে না, আয়ু সাহেব সাথে সাথে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে পারবে। এদিন শাপলা চত্বরে গণহত্যার মামলায় 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বৃহস্পতিবারের মধ্যে শরীফ ওসমান হাদি হত্যা মামলায় চার্জশিট দিতে সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। সোমবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। পাশাপাশি এই মামলায় রাষ্ট্রপক্ষকে সাহায্যের জন্য 3 আইনজীবীকে নিয়োগ দিয়েছেন আদালত। এদিন সকালে আদালতে আসেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যরা। আদালতে আইনজীবীরা চার্জশিট পর্যালোচনার জন্য আরও 2 দিন সময় চান।
আমরা এজাহারকারী পক্ষে নিযুক্ত হয়েছি 3 জন আইনজীবী। যেহেতু এটাতে চার্জশিট দাখিল হয়েছে এবং এই চার্জশিটটা অনেক বড়, মোট 9 জন 164-এ দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, 17 জন আসামি, আরও কোনো আসামি আছে কিনা, কে কি বলেছেন, কি কি এভিডেন্স এসেছে, সব কিছু পর্যালোচনা করে এরপরে আমরা শুনানি করতে চাই। এই জন্য আমরা কোর্টকে বলেছি যে 2 দিনের জন্য অ্যাডজর্নমেন্ট করতে। আগামী 15 তারিখ বিজ্ঞ আদালত এই মামলাটা ধার্য করেছেন অভিযোগপত্র গ্রহণ বিষয়ক শুনানির জন্য। পালাতে রাজি না হয় রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুল ছাত্রী ফাতেমা আক্তার লিলিকে হত্যা করেছে দোকান কর্মচারী মিলন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে এমন তথ্যই দিয়েছেন তিনি। সোমবার সকালে র্যাব এক বার্তায় মিলনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এই হত্যার কারণ জেনেছে র্যাব। র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মোহাম্মদ মিলন মল্লিক জানায় ভুক্তভোগীর সাথে তার সুসম্পর্ক ছিল। তার পরিবার বাসা থেকে গ্রামের বাড়িতে গেলে সে তার সাথে পালিয়ে যাবে বলে জানায়। মিলনের প্রস্তাবে রাজি না হয় এই হত্যাকাণ্ড ঘটায় সে। না, ওকে আমরা ধরছি থেকে এই বাগেরহাট ধরেছি, ধরে নিয়ে গতকাল রাতেই আমরা ওকে ঢাকার উদ্দেশ্যে লিঙ্ক করে আমরা পাঠিয়ে দিয়েছি। এখান থেকে আমরা আপনার যে ভাঙ্গা মোড় পর্যন্ত আগায় দিচ্ছি। আর যেহেতু যে এলাকায় পোস্ট অফ অকারেন্স মানে র্যাব 3 এলাকা, র্যাব 3রা এসে আবার মানে মাঝখান থেকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি ওদেরকে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে আনসার ব্যাটালিয়নের 26তম ও 27তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। ভবিষ্যৎ কল্যাণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার পবিত্র দায়িত্ব সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের অঙ্গীকার করতে হবে। সৌদি আরবে বিশাল বিনিয়োগ নিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান এবং স্থানীয় আবাসন নির্মাতা কোম্পানি ডার্ক গ্লোবাল। রয়টার্স জানায়, যৌথভাবে তারা $1000 কোটি প্রকল্প হাতে নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী রিয়াদের দিরিয়ায় তৈরি হচ্ছে বিশাল গলফ কোর্স ও আন্তর্জাতিক মানের হোটেল। আর জেদ্দায় হবে বাণিজ্যিক ও আবাসিক ভবন ট্রাম্প প্লাজা। সৌদির ভিশন 2030 বাস্তবায়ন এবং বিদেশি বিনিয়োগ বাড়াতেই এই উদ্যোগ। আগামী 4 থেকে 5 বছরের মধ্যেই এসব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের রাজপথের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়েও। সরকার বিরোধী এই আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা সহ বিভিন্ন দেশে রাস্তায় নেমেছেন প্রবাসী ইরানিরা। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বিক্ষোভ চলাকালে হামলার ঘটনা ঘটলেও দমানো যায়নি আন্দোলন। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে এবং কানাডা টরন্টো ও মন্ট্রিলে সরকার পতনের স্লোগানে মুখর রাজপথ। বেলজিয়ামের ইউরোপীয় পার্লামেন্ট থেকে অস্ট্রেলিয়া, সবখানেই একই চিত্র। মুদ্রাস্ফীতির জেরে শুরু হয় বিক্ষোভ এখন দেশের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক গণজাগরণের রূপ নিয়েছে। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ মোকাবেলায় আবারও সামরিক ব্যবস্থাপনা সহ কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার দেশটিতে বিচ্ছিন্ন ইন্টারনেট সেবা ফেরাতে ধনকুবের ইলন মাস্কের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন তিনি। সামরিক বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আমরা অত্যন্ত কঠোর কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি। সোলাইমানি, আল বাগদাদি কিংবা ভেনেজুয়েলার ঘটনার পর আমরা যা কিছু করেছি তা দেখে তাদের বোঝা উচিত যে এই হুমকি কতটা গুরুতর। আমার মনে হয় তারা এটা বেশ ভালোভাবেই জানে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী, যেখানে প্রাণহানি ছাড়িয়েছে 500। এর মধ্যেই সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের মুখে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানেও। এছাড়াও দাঙ্গাবাজদের কঠোর হাতে দমনের পাশাপাশি অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।
বিপিএল এর দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সকে 115 রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে রংপুর। দলীয় 6 রানে 2 ওপেনার কাইল মেয়ার্স ও তাওহিদ হৃদয়ের উইকেট হারায় তিস্তা পাড়ের দলটি। 3-এ নেমে লিটন দাসও 22 রানের বেশি করতে পারেননি। দলীয় 67 রানে সাজ ঘরে ফেরেন টপ অর্ডারের 4 ব্যাটার। 24 বলে 30 রান করে আউট হন খুশদিল শাহ। অধিনায়ক নুরুল হাসানের ব্যাটও ওই দিন জ্বলে ওঠেনি। মাত্র 9 রানেই মঈন আলীর তালুবন্দী হয় তার ইনিংস। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের 23 বলে 29 রানের ক্যামিওতে 114 রানের পুঁজি পায় রংপুর রাইডার্স। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।